আপনারা শুনছেন 98 রেডিও ভয়েস আর আপনাদের সঙ্গে আমি আরজে সুনিতা। প্রতিদিনের মতোই হাজির হয়েছি ঠিক বিকেল 5টায় আমার স্পেশাল টক নিয়ে। আজকের এই বিশেষ পর্বে আমরা নিয়ে এসেছি এমন একজন বিশেষ অতিথিকে যিনি তার কর্মজীবনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অনন্য ভূমিকা পালন করছেন। তার নাম অপূর্ব সু। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক হওয়ার পাশাপাশি সফল এনজিও কর্ণধার হিসেবেও অসংখ্য মানুষের জীবনে পরিবর্তনের গল্প লিখেছেন। কেমন ছিল তার এই যাত্রাপথ, কিভাবে বা আজও অসহায়দের মুখে হাসি ফুটিয়ে চলেছেন তিনি এবং তার টিম, জেনে নেব। তাহলে আর অপেক্ষা কেন, চলুন স্বাগত জানাই আজকের বিশেষ অতিথিকে। ধন্যবাদ আমাকে আপনাদের স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। এই এনজিওটার শুরুটা কিভাবে হলো? 2020 সাল, তখন করোনা অতিমারির সময় আমাদের পরশপাথরের যাত্রা শুরু হয়েছিল এরকম একটা সময়ে। তখন জুন মাস, করোনা অতিমারি মোটামুটি মাস তিনেক মতো হয়ে গেছে। আমরা সবাই তখন গৃহবন্দী। আমরা অলরেডি একটা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যে ব্যাপারটা কখনো আমরা ফেস করিনি। আমরা লক আপ মানে জানতাম জেলখানা, কিন্তু লকডাউন মানেও যে একটা বৃহত্তর জেলখানা এবং গোটা পৃথিবীটা তখন একটা বৃহত্তর জেলখানায় পরিণত হবে এবং সমস্ত মানুষজন তাদের প্রথাগত কাজ ফেলে দিয়ে ঘরবন্দি হতে বাধ্য হবে, এটা আমরা তখন ফেস করিনি কখনো। আমাদের প্রথম এক্সপিরিয়েন্স। তো তখন আমাদের মনে হয়েছিল যে কেবলমাত্র আমরা যারা বাড়িতে বসে আছি এবং যাদের উপার্জনের জন্য আমাদের নিত্য নৈমিত্তিকভাবে বাইরে বেরোতে হয় না, তাদের পক্ষে যতখানি সহজ ঘরে বসে থাকাটা, যারা ডেলি আর্নার্স তাদের জন্য ব্যাপারটা কিন্তু এতটা সহজ নয়। তো তাদের পাশে আমাদের থাকা উচিত, এই ভাবনা থেকেই আমরা প্রথম শুরু করেছিলাম যে পাশে থাকার, প্রতিবেশীদের পাশে দাঁড়ানোর জন্য আমরা একটা ছোট্ট স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করব, তারই নাম পরশপাথর। হঠাৎ এনজিওর সঙ্গে যুক্ত হওয়ার বা এনজিও চালু করার কথা মাথায় এলো কিভাবে? কোথা থেকেই বা অনুপ্রাণিত হলেন? হ্যাঁ, মানে এনজিও ফর্ম করাটা আমাদের প্রাথমিকভাবে উদ্দেশ্য ছিল না। অ্যাকচুয়ালি যখন করোনা অতিমারির সময় অল্প অল্প সন্ধেবেলা বিকেলবেলার দিকে দোকান টোকান খুলছে, তখন আমরা একটু আধটু বেরোচ্ছি, তখন আমাদের মনে হয়েছিল যে একা কোনো উদ্যোগ নিয়ে পাশে থাকা প্রতিবেশীদের পাশে গিয়ে দাঁড়ানোটা যতখানি কঠিন, হয়তো আরও 5 জন মিলে এই কাজটা করলে বিষয়টা অনেক সহজ হতে পারে। তো তখন সমমনস্ক কিছু মানুষজনকে পাশে পেলাম, যারা একসঙ্গে মিলে একটা এনজিও তৈরি করা যায়। তখনও যদিও প্রথাগত এনজিওর কথা আমরা ভাবিনি, নেহাতি একসঙ্গে দল বেঁধে কিছু মানুষজন কাজ করব এরকমটা ভেবেছিলাম। তারপর পরবর্তীকালে একটু একটু করে এগোতে এগোতে কাজটা আমরাও শিখেছি এবং মনে হয়েছে একটা প্রথাগত এনজিও ফর্ম করা দরকার, তাহলে পরবর্তীকালে কিছু অফিসিয়াল কাজকর্ম করতেও আমাদের সুবিধা হবে। তাই আমাদের এরকম একটা এনজিও তৈরি করা। আপনাদের এনজিওর নাম পরশপাথর, তা এই নামের পেছনের গল্পটা ঠিক কি একটু বলবেন আমাদের শ্রোতা বন্ধুদের? হ্যাঁ, পরশপাথর নামটার স্পেসিফিক্যালি যদি বলতে হয়, সে অর্থে কোনো উদ্দেশ্য ছিল না। প্র্যাকটিক্যালি যখন আমরা প্রথম ঠিক করলাম যে আমরা একটা এনজিও গোছের ফর্ম করব এবং 5 জন বন্ধু মিলে একসঙ্গে কিছু কথাবার্তা বলবো যে কাল কি কাজ করব, পরশু কি কাজ করব, বা সামনে একটা কোনো প্রজেক্ট যখন নেব কি কাজ করব, এবার এই কথাগুলো আমাদের ফোনের মাধ্যমে বলাটা একটু মুশকিল। তখন ঠিক করলাম যে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ফর্ম করব। তো প্রথম যখন আমরা 5 জন বন্ধু মিলে এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা ফর্ম করি, তো হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা নাম তো দিতে হয়। তো তখন প্রথম যখন আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটার নাম রাখি, সেই নামটাই ঘটনাচক্রে ছিল পরশপাথর। এবং এমনকি আমি মেসেজটাতে প্রথম মেসেজটা ছিল এটাই যে আপাতত গ্রুপের নাম রাখলাম পরশপাথর, পরবর্তীকালে আলোচনাক্রমে সেটা ঠিক করে নেওয়া যাবে কী নাম হবে। কিন্তু ঘটনাচক্রে পরবর্তীকালে সমস্ত মেম্বারদেরই এই নামটা পছন্দ হয়ে যায় এবং সবাই বলে যে হ্যাঁ, বিষয়টার মধ্যে একটা অন্যরকম মানেও গিয়ে দাঁড়াচ্ছে, যদিও সেটা ইন্টেন্ডেড নয়, কিন্তু তবুও আর কি, যে আমরা হয়তো কাজ করলে অনেক মানুষের জীবনে পরিবর্তন আসতে পারে, যেটা থিওরিটিক্যালি পরশপাথর বলা হয়। তো হয়তো এই নামটা রাখলে পরে আমাদের এনজিওটা শুনতে ভালো লাগবে, সেই কারণের জন্যই নাম রাখা। সারা বছর ধরে কোন কোন কাজ করে থাকে আপনাদের এনজিও? গত 4.5 বছর ধরে আমরা কাজ করছি। তো এখন কাজ করতে করতে আপাতত একটা আমাদের বার্ষিক শিডিউল তৈরি হয়ে গেছে। আমরা জানি যে এরপর আমাদের কি কাজ করতে হবে। এখন প্রথম যখন শুরু করেছিলাম তখন হয়তো বা এমনটা ছিল না। আমরা একে একে মাস আসতো, আমরা ঠিক করতাম যে এর পরের মাসে আমরা কি কাজ করব। তো আপাতত যে গোটা বছরের একটা শিডিউল আমাদের তৈরি হয়েছে, তাতে যেমন বর্ষাকালে আমরা গাছ লাগানোর কাজ করি, পুজোর আগে বা উৎসবের আগে মানে ঈদের আগে আমরা মা বোনেদের হাতে নতুন পোশাক তুলে দিয়ে থাকি।
আবার তেমনই শীতকালের সময় আমরা চলে যাই সুদূর কোনো ভিন জেলাতে, যেখানে পাহাড়ে বা বনে জঙ্গলের মধ্যে যারা আছেন সেই সমস্ত দুস্থ অবস্থার মধ্যে থাকা মানুষজনের জন্য আমরা উষ্ণ কম্বল নিয়ে যাই। আবার শিক্ষাগত ক্ষেত্রে আমরা বাচ্চাদের জন্য শিক্ষা সামগ্রী প্রদান করে থাকি। পাশাপাশি মেধাবী স্টুডেন্টদের জন্য স্কলারশিপের বন্দোবস্ত আছে, অনাহার ক্লিষ্ট মানুষদের জন্য রেশনের বন্দোবস্ত আছে। এইভাবেই বিভিন্ন রকমের কাজকর্ম চলছে। আচ্ছা, আপনি যে বললেন 4.5 বছরের জার্নি আপনাদের এই পরশ পাথর নামক এনজিওর, তো এই 4.5 বছর অনেকটা টাইম, তো এই সময়ের মধ্যে কখনো কোনো প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন? দেখুন, সমাজসেবামূলক কাজ বা সোজা বাংলায় বলতে গেলে স্বেচ্ছাসেবী সংস্থার একটা কাজ প্রথমত খুব সহজ কাজ নয়। কারণ বিষয়টা হলো আমাদের দৈনন্দিন জীবন থেকে কিছুটা সময় এক্সট্রা বার করে নিয়ে একটা কোনো স্বেচ্ছাসেবামূলক সংগঠনের সঙ্গে যুক্ত থাকা এবং কর্মসূচিগুলো পরিচালনা করা, এটাই প্রথম প্রতিকূলতা। কারণ খুব স্বাভাবিকভাবেই যখন আমরা একটা কোনো কাজ করতে যাব, তখন তার জন্য আমার দিনটা 24 ঘন্টার জায়গায় 26 ঘন্টা হবে না, যে অতিরিক্ত 2 ঘন্টা আমি কাজ করব। আমাকে যদি কোনোদিন কাজ করতে যেতে হয়, তাহলে আমার জীবন থেকেই ওই 2 ঘন্টা সময় আমাকে বার করতে হবে এবং আমার জীবনের যে দৈনন্দিন কাজকর্মগুলো সেটাকে প্রয়োজনে রিশিডিউল করতে হবে, যাতে আমি আমার কাজের জন্য সময় বের করতে পারি। এটাই আমার প্রথম প্রতিকূলতা বলে মনে হয়। এর পাশাপাশি একটা জিনিস কাজ করতে করতে মনে হয়েছে, সমাজসেবামূলক কাজের ক্ষেত্রে ইচ্ছা এবং উপায় দুটোই কিন্তু খুব প্রয়োজনীয় জিনিস। অনেকের আমি দেখেছি অনেকের ইচ্ছা আছে এরকম ধরনের কাজ করবার, কিন্তু পারিবারিক হোক বা সামাজিক হোক বা বিভিন্ন রকমের কারণের জন্য তারা আসতেই পারছেন না সামনের সারিতে, যাতে করে তারা কোনো কাজ করতে পারেন। আবার অনেক মানুষের আছেন যাদের হয়তোবা সময় আছে অগাধ, কিন্তু সেই ইচ্ছা হয়তোবা নেই। তাই আমার মনে হয় যে ঐশ্বরিকভাবে এই ইচ্ছা এবং উপায় যে সমস্ত মানুষদের কাছে থাকে, তারা হয়তোবা এরকম ধরনের সংগঠন করতে পারবে। আচ্ছা, তাহলে আপনাদের যে এনজিও চালাচ্ছেন দীর্ঘ 4.5 বছর ধরে, তো এই এনজিওর আর্থিক সংস্থান কিভাবে হয়? একটা এনজিও চালাতে গেলে মূল যে অর্থনৈতিক সংস্থানের প্রয়োজন হয়, তার মূল অংশটাই আমাদের আসে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে। আমরা সমাজ মাধ্যমে বিভিন্ন রকমের বিষয় নিয়ে বা যে প্রজেক্টগুলো আমরা করি তার জন্য আমরা আবেদন রাখি। সেই দেখে অনেক মানুষজন সহায়তা রাশি পাঠান। আমাদের চেনা পরিচিত যারা বন্ধুবান্ধব আছেন তারা আমাদেরকে হেল্প করেন। এইভাবেই চলছে। এবং তার পাশাপাশি আমাদের সংস্থার যারা সদস্য রয়েছেন তাদের একটা প্রত্যেক মাসিক একটা সাবস্ক্রিপশন আছে, সেটা নিয়েই আমাদের কাজ চলে। আপনাদের এই পরশ পাথর নামক এনজিও কোনোভাবে কি সরকারের তরফ থেকে কোনো সহায়তা পায়? না, এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে আমরা কোনো সহায়তা পাইনি। তবে বলে রাখা ভালো যে সরকারি সহায়তা পাওয়ার জন্য কিছু গাইডলাইন্স আছে, এখনো পর্যন্ত আমরা সেই গাইডলাইন্স অনুযায়ী পৌঁছতে পারিনি। সেই পর্যায়ে পৌঁছলে হয়তোবা নিশ্চিতভাবেই সেটা কোনোদিন পাবো। আপনাদের সংস্থা কি কোনোভাবে কোনো সরকারি প্রজেক্টের সঙ্গে যুক্ত রয়েছে? সদ্য আমরা একটি সরকারি প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়েছি। সেটা হলো হসপিটাল থেকে টিবি পেশেন্টদের জন্য আমরা কিছু পথ্য সরবরাহ করি। মূলত টিবি পেশেন্ট তারাই হন যারা আর্থিকভাবে একটু পিছিয়ে পড়া মানুষ, যাদের জন্য পুষ্টিকর খাবার রোজগার পাওয়া সম্ভব হয় না। সেই মানুষদের জন্য আমরা রেশন সরবরাহ করছি, পুষ্টিকর খাবার সরবরাহ করছি। এটা একটি সরকারি প্রজেক্ট। সরকারি প্রজেক্টে যে কোনো এনজিও বা যে কোনো ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েও যে কোনো মানুষ এই সাহায্যটা করতে পারেন। আমরা তাতে এখন বর্তমানে নথিভুক্ত হয়েছি। এই যে শরতের শেষে শীতের আগমন, তার জন্য কি আপনারা কিছু ভাবছেন? মানে কোনো সমাজ সেবামূলক কর্মসূচি গ্রহণের কথা আর কি ভাবছেন? দেখুন, আমি বললাম যে এই 4.5 বছর ধরে কাজ করতে করতে অলরেডি আমাদের একটা বার্ষিক শিডিউল রেডি হয়েই আছে। তো আমাদের প্রত্যেক বছরই যেটা হয়, পুজোর আগে বসন পরমা কর্মসূচি, মানে মায়েদের হাতে নতুন কাপড় তুলে দেওয়ার কর্মসূচি, এটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের পরবর্তী প্রজেক্ট থাকে শীতকালের সময় উষ্ণতার পরশ নাম দিয়ে আমরা একটি কর্মসূচি করে থাকি, যেখানে দুস্থ মানুষদের জন্য নতুন কম্বল তুলে দেওয়া হয়। তো এই কাজটা আমরা গত 4 বছর ধরে করে আসছি। মূলত এটা আমরা বর্ধমান জেলায় করি না, এটা আমরা নিয়ে যাই এই সমস্ত সামগ্রী পুরুলিয়া কিংবা বাঁকুড়া জেলার খুব প্রত্যন্ত অঞ্চলে, যেখানে জঙ্গলমহলের মধ্যে বা পাহাড়ের মধ্যে মানুষজন থাকেন, এমন দুরবস্থার মধ্যে থাকেন যেখানে কিনা যোগাযোগ ব্যবস্থা নেই, বিদ্যুৎ নেই, এমনকি বসবাসের ঠিকমতো জায়গাও নেই। সেই অঞ্চলের মানুষরা শীতকালের মধ্যে প্রবল কষ্টের মধ্যে থাকেন। সেই মানুষদের জন্য আমরা নতুন কম্বল নিয়ে যাই।
তার সঙ্গে আর একটা জিনিস নিয়ে যাই, সেটা হলো এক রাস পুরনো কিন্তু পুনর্ব্যবহারযোগ্য জামা কাপড়। আমরা সমস্ত মানুষদেরকেই বলি যে আমরা জেনারেলি পুজোর আগে আমাদের আলমারি খালি করে দিয়ে আমাদের জামা কাপড়গুলো রোদে দিই। তখন দেখা যায় যে অনেক জিনিস আমাদের জামা কাপড় আমাদের মনে হয় যে সেগুলো বাতিল হয়ে গেছে বা বাচ্চাদের জামা কাপড় ছোট হয়ে গেছে, হয় সেগুলো আমরা নিয়ে তার বিনিময়ে বাসন কিনে নিই, কিংবা হয়তো আমাদের পাশের কোনো মানুষকে আমরা দিয়ে দিই। তো এই একই উদ্যোগটাই আমরা নিয়েছি যে এই মানুষদেরকে খুঁজে পাওয়ার জন্য আমরা একটা উপায় করে দিয়েছি, একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি আমরা, যেখানে আপনারা আপনাদের পুরনো জামাকাপড় আমাদেরকে দিয়ে যেতে পারেন। আমরা বছরে একবার বা দুবার আমরা এই সামগ্রীগুলো নিয়ে পুরুলিয়া বা বাঁকুড়ার কোনো প্রত্যন্ত অঞ্চলে চলে যাই এবং সেখানকার মানুষদের হাতে আমরা গিয়ে সেগুলো তুলে দিই। তারা খুব খুশি হন এগুলো পেয়ে। সমাজে পিছিয়ে পড়া মানুষদের পাশে থাকে আপনাদের এনজিও, এটা তো বললেন, তবে পরিবেশের জন্য কি আপনারা কিছু করছেন? মানে পরিবেশ রক্ষার্থে এই যে বিশ্ব উষ্ণায়ন দিনের পর দিন বাড়ছে, তো তার জন্য কি কিছু করছেন? বিশ্ব উষ্ণায়ন রোধ করবার জন্য একটাই কাজ আমরা করতে পারি, আমরা খুব সাধারণ মানুষ, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সবুজায়ন করা। উষ্ণায়নের বিপরীতে যদি একটা সবুজায়ন কর্মসূচি রেগুলারলি করে যাওয়া যায়, সেটাই আমরা করে থাকি। প্রত্যেক বছর বর্ষাকালের সময় আমরা গাছ লাগানোর একটা কর্মসূচি নিই। আগে বিক্ষিপ্তভাবে হতো, রাস্তার পাশে আমরা গাছ লাগাতাম, কিন্তু প্রথম দিকে খুব স্বাভাবিকভাবে একটা ছোট্ট এনজিও, তার পক্ষে এত সামর্থ্য ছিল না যে প্রত্যেকটা গাছের জন্য ঘেরার বন্দোবস্ত করা। বর্তমানে আমাদের এই প্রজেক্টের মাধ্যমে আমরা যখন গাছ লাগাই তখন কিন্তু প্রত্যেকটি গাছের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা হয়ে থাকে, যাতে অবশ্যই সেই গাছগুলো খানিকটা দিন অন্ততপক্ষে নিজের মতো করে স্বাবলম্বী হওয়া পর্যন্ত যেন গরু ছাগলে না খেয়ে যায়। আর এই প্রজেক্টের মাধ্যমে প্রত্যেক বছর 100 থেকে 200টা গাছ লাগানো হয় এবং তার জন্য বিভিন্ন পঞ্চায়েত এবং বিভিন্ন স্থানের মানুষের সহায়তা নিয়ে আমরা কাজগুলো করে থাকি। আপনাদের পরশ পাথর এনজিওর একটা বুক ব্যাংক রয়েছে বলে যতদূর শুনেছি, তো সেই সম্পর্কে যদি কিছু বলেন। হ্যাঁ, এই চিন্তাভাবনাটা শুরু হয়েছিল এরকমভাবেই যে নতুন বই কিনতে গেলে অনেক দুস্থ পরিবারের বাচ্চাদের পক্ষে একটু মুশকিল হয়। এখন যদিও পাঠ্য বইগুলো স্কুল থেকে বিনামূল্যেই দেওয়া হয়, কিন্তু তার সঙ্গে বেশ কিছু পরিমাণ সহায়িকা লাগে এবং সহায়ক যে বইগুলো সেগুলো বেশ দামি বই। তো এই বইগুলো জেনারেলি একটা ক্লাস থেকে অপর ক্লাসে উঠে গেলে বাচ্চাদের আর প্রয়োজন হয় না, খুব স্বাভাবিকভাবেই বইগুলো ঘরের এক কোণে পড়ে থাকে, আর আদারওয়াইজ কিছুদিন পর সেগুলো বিক্রি হয়ে যায়। তো ব্যাপারটা হলো আমরা ভেবেছিলাম একটা প্ল্যাটফর্ম তৈরি করব যেখানে এই বইগুলো আমাদের এখানে জমা পড়বে। যাদের বাচ্চারা উঁচু ক্লাসে উঠে গেল তারা আমাদের এখানে জমা করবেন, এবং যারা আবার ওই ক্লাসে বাচ্চারা উঠলো সেই ক্লাসের বাচ্চারা এখান থেকে এসে নিয়ে যেতে পারবে যার যেমনটা প্রয়োজন। নিঃসন্দেহে আমরা একটা বিরাট বড় লাইব্রেরি বানিয়ে ফেলিনি, তবে হ্যাঁ, আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে আমরা চেষ্টা করেছি একটা বুক ব্যাংকের একটা দেওয়া নেওয়ার প্ল্যাটফর্ম তৈরি করতে। বছরের বিশেষ দিনগুলিতে শিশুদের জন্য হোক বা মাঝবয়সীদের জন্য হোক কোনো সাংস্কৃতিক উদ্যোগ গ্রহণ করেন? আমাদের পরশ পাথর ক্যালেন্ডারের মধ্যে বেশ কিছু এরকম ধরনের দিন রয়েছে যেগুলো আমরা কেবলমাত্র দিন হিসাবেই কিন্তু পালন করি। তার জন্য যেমন বাচ্চাদের জন্য ব্যবস্থাপনাও রয়েছে, আবার বড়দের জন্য ব্যবস্থাপনাও রয়েছে। এখন বাচ্চাদের জন্য যদি বলতে হয় তাহলে বলবো 15ই আগস্ট উপলক্ষে আমরা বাচ্চাদের সঙ্গে সময় কাটাই এবং পতাকা উত্তোলন এবং টিফিন বিতরণ এবং সেই সমস্ত কর্মসূচি তো করা হয়ই। তবে যদি স্পেসিফিক্যালি বলতে হয় তাহলে বলবো আমাদের কবি প্রণাম অনুষ্ঠানটির কথা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমাদের পরশ পাথরের থেকে আমরা উদ্যোগ নিই যে সাংস্কৃতিক একটি কম্পিটিশান করবার, যেখানে আঁকা, নাচ, গান, আবৃত্তি এইগুলোর উপরে কম্পিটিশান করা হয়। কারণ বাচ্চারা যে জিনিসগুলো শিখছে পড়াশোনার পাশাপাশি, সেগুলো যদি একটা প্রকাশ করবার প্ল্যাটফর্ম পায় তাহলে তারা খুব খুশি হয়। তো এই উপলক্ষে আমরা বাচ্চাদের জন্য কাজগুলো করে থাকি। বড়দের জন্য কাজ বলতে সোজা বাংলায় বলতে গেলে আমরা 8ই মার্চ নারী দিবস উপলক্ষে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি, মাতৃ দিবস উপলক্ষে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি, 5 সেপ্টেম্বর উপলক্ষে আমরা একটা স্কলারশিপের বন্দোবস্ত করি, যেটা আগেও বলছিলাম। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যে সমস্ত বাচ্চারা 80%-এর উপরে নাম্বার পেয়েছে অথচ মেধাবী হলেও দুস্থ পরিবারের, অ্যাকচুয়ালি মেধাবী হওয়া সত্ত্বেও যদি দুস্থ পরিবারের হয় তখন লড়াইটা একটু কঠিন হয়ে পড়ে। তো আমরা চেষ্টা করেছি তাদের জন্য একটা উৎসাহ হিসাবে স্কলারশিপের বন্দোবস্ত করতে। এটা কিন্তু ডেট হিসাবেই করা হয়, 5 সেপ্টেম্বর উপলক্ষেই করা হয়। এই মুহূর্তে আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি বলাই চলে। তো আগামীতে যারা এনজিওর সঙ্গে যুক্ত হতে চায় কিংবা এনজিও চালু করতে আগ্রহী বা কোনো প্রতিকূলতার মধ্যে রয়েছে অথচ পারছে না, তাদের জন্য আপনার
কি বার্তা থাকবে? এনজিও বা স্বেচ্ছাসেবী সংগঠন করতে গেলে প্রথম যেটা প্রয়োজন হয়, আগেও বললাম, ইচ্ছা এবং উপায়, এবং তার সঙ্গে অবশ্যই বেশ কিছুটা কাজ করবার জন্য সময়, এটা খুব প্রয়োজন। দেখুন, এনজিও ব্যাপারটা এখন হয়তো শুনতে এখন একটা ইংলিশ টার্ম আমরা দিয়েছি, তাই আগে যেটা পাড়া গাঁয়ে হতো, তখনকার দিনের মানুষজন পাড়ায় কোনো বিপদের মধ্যে পড়লে সবাই মিলে গিয়ে ঝাঁপিয়ে পড়তেন, কাজ করতেন। কেউ বাড়িতে মারা গেছেন, দাহ করতে যাওয়ার জন্য লোকেরা, পাড়ার লোকেরাই যেতেন। এমনকি কারোর বাড়ি ভেঙে গেছে, তাকে হেল্প করবার জন্য পাড়ার লোকেরাই ছুটে যেতেন। আমার মনে হয় সেটাই কিন্তু এনজিওর খুব প্রিমিটিভ একটা রূপ। পরবর্তীকালে আমরা একটা খুব ক্লাসিফাইড রূপ দিয়েছি, তাই বিষয়টা একই রকম, কিছু মানুষকে হেল্প করা। এবার হেল্প করতে গেলে একটা সময়ের প্রয়োজন হয়। অবশ্যই আমি বলবো যে সময় যদি হাতে থাকে তাহলে অবশ্যই এরকম ধরনের কাজে লিপ্ত হওয়া উচিত। কারণ অনেক মানুষ আছেন যাদের কাজ পর্যন্ত সরকারি সহায়তা গিয়ে পৌঁছয় না, বা হয়তো বা কিছু প্রশাসনিক বাধ্যবাধকতা আছে যেটা এড়িয়ে গিয়ে তাদের কাছে পৌঁছানো সম্ভব হয় না, যেটা হয়তো আমরা অপেশাদার লোকেরা খুব সহজেই করতে পারি। তাই এনজিও করা নিঃসন্দেহে নিজের জন্য খুব ভালো, অনেক রকমের এক্সপিরিয়েন্স হয়, বহু লোকের সঙ্গে আলাপ হয়। আর অবশ্যই বলবো একটা উদ্যম নিঃসন্দেহে দরকার। এই কাজ করতে গেলে অনেক কিছু শেখা সম্ভব, তাই অবশ্যই প্রত্যেককে স্বাগত। নিজের সময় সঠিকভাবে ব্যয় করতে গেলে এবং একজন প্রকৃত মানুষ হয়ে উঠতে গেলে এনজিওর সঙ্গে যুক্ত হওয়া খুব ভালো, খুব দরকার। তো আপনি পরশ পাথর নামক এনজিওর একজন কর্ণধার। এই সংগঠনের কর্ণধার হিসেবে সমাজের সাধারণ মানুষের প্রতি আপনার কি বার্তা? স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার হিসাবে সাধারণ মানুষের জন্য আমি এটাই বলবো যে আমরা যেটা বেসিক কাজ করে থাকি সেটা হলো পাশে থাকা প্রতিবেশীর পাশে গিয়ে দাঁড়ানো। পাশে গিয়ে দাঁড়ানো অর্থাৎ হেল্প করা। এটা আমি আমার পাশের লোককে সাহায্য করতে গেলে খুব স্বাভাবিকভাবেই এনজিওর কোনো প্রয়োজন হয় না। আমরা যদি খেয়াল রাখি আমাদের প্রতিবেশী ভালো আছেন কিনা তার প্রয়োজনে আমি যদি সামান্য সাহায্য করতে পারি, সেটাই কিন্তু একটা স্বেচ্ছাসেবী কাজ হবে। তার জন্য সংগঠনের কোনো প্রয়োজন নেই। আমি শুধু একটা কথাই বলবো, আমার মতো এরকম ধরনের, আমাদের মতো পরশ পাথরের মতো অনেক স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে যারা কাজ করছে। অর্থাভাব, লোকবলের অভাব নিঃসন্দেহে একটা নিত্য সঙ্গী। যদি আপনার কাছে সম্ভব হয় যে কিছু সময় দেওয়ার, অবশ্যই আমাদের মতো সংগঠন যারা রয়েছে তাদের পাশে গিয়ে দাঁড়াবেন, অর্থ দিয়েই হোক, শ্রম দিয়েই হোক। আর যদি একান্তভাবে কোনো সংগঠনের সাথে যুক্ত হতে নাও চান, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার নিজের উদ্যোগে দুজন মানুষের পাশে গিয়ে দাঁড়াবেন, বছরে একদিন করে হলেও যাবেন, তাহলেই চলবে। এটাই আমাদের বার্তা, এইটুকুই আমাদের লক্ষ্য। আজকের আমাদের বিশেষ অতিথি অপূর্ব সু তার অসাধারণ কাজ ও প্রচেষ্টার গল্প শেয়ার করলেন। জানালেন কিভাবে তিনি দুস্থদের মুখে হাসি ফোটানোর উদ্যোগ নিয়েছেন। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে যে দায়িত্ববোধের প্রয়োজন তা আমাদের প্রত্যেককে অনুভব করাতেও পেরেছেন। অপূর্বদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য, এবং আপনাদের উদ্যোগের জন্য অনেক শুভকামনা রইল। ধন্যবাদ আপনাকে। অবশ্যই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল ঠিক বিকেল 5টায় আবারও ফিরে আসবো নতুন কোনো বিশেষ অতিথিকে নিয়ে, ইন্টারেস্টিং টপিক নিয়ে। শুনতে থাকুন 98.4 রেডিও ভয়েস, যেখানে শব্দ মেলে হৃদয়ের সঙ্গে। প্রযোজনায় সৃজনশীল ক্রিয়াকলাপে সুকৃতি দাঁ, উপস্থাপনায় এবং স্ক্রিপ্ট রাইটিং এ সুনিতা ঘোষ, প্রশ্নাবলী তৈরি এবং পরিকল্পনায় বর্ণালী মাঝি।